ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। থ্যাঙ্কস টু যারা আমাকে ওই লড়াইয়ের জায়গায় এনে দাঁড় করিয়েছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা না থাকলে হয়তো আমি লড়াই করে এই জায়গায় অ্যাচিভ করতে পারতাম না। শরীরের কারণে নাচটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তখন আমার মনে হচ্ছিল যে আমি আর কি করব। মানুষ হারানোর অভিজ্ঞতা অনেক বেশি। রাত্রিবেলা প্রচুর ভোরে কেঁদে নিলাম, হয়ে গেল। মাঠ ছেড়ে পালিয়ে যেতে চাই না, জাস্ট লাইক পূজারিনী। যতটুকু পেরেছি ওই পূজারিনীর নির্যাসটুকু রেখে দিয়েছি নিজের মধ্যে। আমার সারা জীবন থাকবে ওইটা। মনের মানুষ তো আছে, মনেই আছে। তাহলে কি এবার মানে ওই সংসার এগুলোর দিকেও কি এগোচ্ছে আস্তে আস্তে? প্রায় ১০ মাসের একটা জার্নি, স্টুডিও পাড়া, চেনা ছন্দে অভিনয় এবং মেকআপ রুম থেকে ফ্লোর পর্দার পূজারিনীর জার্নি ছিল। তবে সেই জার্নির নিয়ম মতোই অন্তিম পর্ব আপনারা জানেন, উড়ান শেষের পথে। এই মুহূর্তে আমার সাথে পর্দার পূজারিনী মানে রত্নপ্রিয়া রয়েছে। রত্নপ্রিয়ার প্রথম কাজ, সেক্ষেত্রে খুব স্পেশাল। এবং এই জার্নিটা আগে তোমার থেকে একটু শুনবো যে এই ১০ মাস কিরকম কাটলো? ভীষণ ভালো কাটলো। একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, যেটা ভেবে এসেছিলাম ভীষণ কঠিন হবে হয়তো আমার জন্য, কিন্তু সবাই এত ভালো ছিল। গোটা টিমটার কাজটা করতে কতটা সহজ হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। কখন গেছি, কাজ করেছি, চলে এসেছি। খুব ভালো ছিল, খুব ভালো। প্রথম কাজের এত ভালো অভিজ্ঞতা, তুমি যেটা বলছো, চন্দননগর থেকে কলকাতা আসা এবং স্টুডিও পাড়া প্রত্যেক দিনের যে জার্নিটা তোমার ছিল, তো সেটা রিকল করলে তোমার কি কি মেমোরি মনে পড়ে শুরুর দিনগুলোতে? কাজের সূত্রে তো দেখো আমাকে এখানেই থাকতে হয়েছে। চন্দননগর যাওয়ার আর সুযোগ হতো না, মাঝে একেবারেই যাওয়ার সুযোগ হতো না। কোনো দিন হয়তো মাসে একবার হয়তো গেলাম, আবার হয়তো ২ মাস ২.৫ মাস পর আবার গেলাম। তখন ওইখানটাকে ভীষণ মিস করতাম। এখন আবার উল্টোটা হয়ে গেছে। যদিও আমি এখন এখানেই থাকছি, কিন্তু আমার নিজের ফ্লোরটা, নিজের স্টুডিওটাকে আমি আরও বেশি করে মিস করি। এতগুলো ঘন্টা ওই জায়গাটাতে কাটানো হতো একসঙ্গে, ওইটা একটা অন্য পরিবারের মতনই হয়ে গেছিলো। মানে নিজের ফ্যামিলির থেকে তাদের প্রতি টান আরও বেশি তৈরি হয়ে গেছিলো। তো সেটা এখন মিস করি ভীষণ। যখন প্রথম এই অভিনয়ের সুযোগ আসে, মানে তুমি প্রথম দিন থেকে মানে বলছিলে যেটা যেটা ছোটো থেকে স্বপ্ন ছিল যে অভিনয় করবে, টেলিভিশনে তোমায় দেখা যাবে, তো সেটা যখন আস্তে আস্তে পূরণ হচ্ছে এবং এত মানুষের ভালোবাসা পাচ্ছ, মানে ব্যক্তিগতভাবে রত্নপ্রিয়ার কীরকম অনুভূতি ছিল? না, ছোট থেকে আমার স্বপ্ন ছিল না অভিনয় করব, ভাবিনি অ্যাকচুয়ালি অভিনয় করব। আমি নাচটাই করতে চেয়েছিলাম। তো হঠাৎ করে এই দিকে শিফট হয়ে যাবে কেরিয়ার বুঝতেও পারিনি। বাট যখন হলো, এটাও আমি জানি না কেন, আমি বাকিদেরটা বলতে পারবো না, বাট আমার এটা বাকি কাজের মতনই মনে হতো। এই অভিনয়টাও আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কাজ, এটা আমার করতে ভালো লাগছে, তো আমি এটা মন প্রাণ দিয়ে করব। বাকি ফেম, টাকা পয়সা আমি কিচ্ছু নিয়ে একটুও বদার ছিলাম না। আমি মন দিয়ে কাজটা করতে চেয়েছি, এখনও আমি সেটাই করতে চাই। পরে যত ভালো ভালো প্রজেক্ট পাবো, নিজের সবটুকু দিয়ে বেস্টটা দিয়ে চেষ্টা করবো সেটাকে ভালো করার। দ্যাটস ইট। নাচের সময় পাও এখন আর? হ্যাঁ, নাচের সময় লাগে না, আমি তো ঘুমিয়েও নাচি রাত্রিবেলা, সেটা না, কিন্তু হ্যাঁ আগের মতো হয় না অতটা সময়। এখন ফ্রি আছি, এখন বাড়িতে ইচ্ছে হলেই গান চলে আর নাচ হয়। ছোটো থেকে তুমি যেটা বলে যে নাচকে, তো সেই অর্থে যদি বলি যে নাচকে ক্যারিয়ার হিসেবে বেছে নাওনি কারণ অভিনয় সুযোগ এসে গেল সেই জন্যই কি? ঠিক তা নয়, আমার শারীরিক কিছু কন্ডিশন ছিল, যে কারণে আমি নাচটাকে প্রপার ওয়েতে করতে পারিনি, যেমনটা চেয়েছি করতে তেমনভাবে করতে পারিনি। বাট অভিনয়ের সুযোগটা হয়ে আমার মনে হয়েছে আমি পুরোটা না পারলেও হাফ করতে পারছি। নাচটাও তো একটা এক্সপ্রেস করার একটা ওয়ে ছিল আমার কাছে। আমার মনে হয় যে অভিনয়টাও তো তাই, ইভেন আরও বেশি কিছু, ওখানে আরও বেশি এক্সপ্রেসিভ হওয়া যায়। তো আমার মনে হয় এটার থেকে বেটার অপশন আমার জন্য কিছু হতে পারে না। যেরকম তুমি বললে যে শারীরিক অসুবিধার জন্য নাচ, এবার একটা সুযোগ যখন অভিনয়ের এসে যায়, পরপর আরও কাজের অপেক্ষায় নিশ্চয়ই থাকো, তো এইবার কি জার্নিটা শুরু হলো যে আরও নতুন কাজ এবং নতুন চরিত্র বেছে নেওয়ার জন্য? না, আমার কাছে অনেকগুলো এসেছে কাজের খবর, কিন্তু আমি এখনও কিছু চুজ করে উঠতে পারিনি। একটু সময় যাক, একটু নিজেকে টাইম দিই, তারপরে আবার ফিরবো। আর আমার বাড়িতে একটু পুজোও আছে সামনে, সেটাকে আগে সামলে নিই, তারপরে এটা নিয়ে ভাববো। কাজ তো করতেই হবে, কাজ করবো বলেই তো আশা। তো এই যে অবসর সময়, এখন একটু অবসর, তো সেটা কীরকম কাটছে? কাজের মধ্যেই কাটছে। ওটা অন্য কাজ ছিল, আর এটা এখন বাড়ির কাজ হয়ে গেছে। বাড়ি ঘর গোছাতে গোছাতে, আর আমি ভীষণ মানে পার্টিকুলার এই সমস্ত দিকে, গাছানিতে। আমার হয়তো ওসিডিও আছে, আমি জানি না আছে কি না।
আর আমার জায়গার জিনিস জায়গায় না থাকলে খুব সমস্যা হয়, যে এই 10 মাস ধরে আমি জায়গার জিনিস জায়গায় রাখতে পারিনি, সবগুলোকে এখন রাখছি। এটাই আমার সারাদিনের কাজ। অর্গানাইজ বোধহয় তুমি ছোট থেকে একদম গুছিয়ে রাখা। ভীষণ ভাবে, মানে আমার বাড়ি ঘর কেউ অগোছালো করলে তার উপর আমি প্রচন্ড রেগে যাই। মা তো খুব খুশি হয় বোধহয় রত্নপ্রিয়ার ওপর যে একদম সব গুছিয়ে মা রাখা। একটু উল্টো, মানে উল্টো বলেই হয়তো আমি এত গোছানো হয়ে গেছি জানি না। মা একটু ঠিক আছে এটা পরে করবো, ওই পরে করবো বলে রেখে দেয়, আর আমি না এক্ষুনি করতে হবে এরকম একটা মেন্টালিটি। ঠিক আছে চলে যায়, ভালোই। তো এই এখন যখন চন্দননগর যাও, মানে তোমার মা বাবা তো রয়েছে এবং পরিবারের মানুষরা কি বলে? এত দিন ধরে তাকে পর্দায় দেখেছো এবং একটু একটু করে স্বপ্নটা পূরণ হচ্ছে, তাদেরও খুব ভালো লাগার নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই, তাদের ভালো লাগার জায়গাটা তো অন্য রকম। মানে পরিবারের লোকই বোধহয় সব থেকে বেশি খুশি হয় কেউ সাকসেসফুল হলে, ওটাই। বাড়ির সবাই ভীষণ খুশি, তবে বাড়ির লোক তো, বাড়ির লোককে আলাদা করে হিরোইন বা পর্দায় দেখা এইসব ব্যাপার একদমই নেই। তো তারা একদমই বাড়ির মতনই ট্রিট করে। আমি যাই বলে একটু খুশি হয় বেশি, এই আর কি। ভালো ভালো রান্না, খাওয়া দাওয়া করা। আচ্ছা, পর্দার পূজার থেকে রত্নপ্রিয়া কি নিয়ে রাখলো নিজের জীবনে? অনেক কিছু নিয়েছি, অজান্তেই নিয়েছি হয়তো অনেক কিছু। আমি তো খুব একটা ডিফার করতে পারি না পূজারিনী থেকে রত্নপ্রিয়াকে, বাট যেটুকু ডিফারেন্স আছে সেটা হয়ে থাকে প্রত্যেকটা মানুষের সাথে, মানুষের ওইটুকু ডিফারেন্স থাকে। বাট বাকিটা আমার মনে হয়, আমি সত্যিভাবে বলতে পারবো না এক্স্যাক্টলি কী নিয়েছি কী নিইনি, কিন্তু আমি যতটুকু পেরেছি ওই পূজারিনীর নির্যাসটুকু রেখে দিয়েছি নিজের মধ্যে, আমার সারা জীবন থাকবে ওইটা। পূজারিনী আর রত্নপ্রিয়ার সিমিলারিটিটা কোথায়? মানে এতদিন একটা চরিত্রের সঙ্গে যাপন করলে, মানে তুমি কি কি বুঝলে যে এটা 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 পূজা এবং এটাই রত্নপ্রিয়া, মানে কোথায় রয়েছে? সব থেকে বেশি করে যেটা বুঝেছি হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে থাকা। আমি প্রথম দিন থেকেই বলে আসি, যখন থেকে এই ক্যারেক্টারটার সম্পর্কে জেনেছি, পূজারিনী ভীষণ সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, আমিও তাই ভীষণভাবে। বাড়ির লোকজন, আমার বন্ধু বান্ধব যারা, আমি চাই সবার ভালো হোক, সবাই খুব ভালো থাকুক। এটা তো একটা বিশাল বড় মিল। আর দ্বিতীয়ত হচ্ছে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া। হ্যাঁ আমরা মানুষ, আমাদের বিভিন্ন সময় ভুল হয়ে যায়, বাট পূজারিনী থেকে এটা শেখার মতো যে অন্যায়ের প্রতিবাদ করা, মুখ বুঝে হার না মেনে, রাস্তা না ছেড়ে দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই করা, এটা একটা বড় গুণ। রত্নপ্রিয়াও কিভাবে লড়াই করেছে কখনো, বা কোনো পদক্ষেপে ভুল হয়েছে? ভুল তো হয়েছে, ভুল হয়েছে বলেই এত শিখেছি, হয়তো ম্যাচিউর হয়েছি একটু বেশি। হ্যাঁ লড়াই তো করতেই হয়েছে জীবনে, প্রচুর লড়াই করতে হয়েছে, আই গেস সবাইকেই করতে হয়। একটু যদি বলো যে তোমার জার্নিটা। না লড়াই নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না, খারাপ দিন মনে করে লাভ নেই। বাট থ্যাঙ্কস টু যারা আমাকে ওই লড়াইয়ের জায়গায় এনে দাঁড় করিয়েছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা না থাকলে হয়তো আমি লড়াই করে এই জায়গায় অ্যাচিভ করতে পারতাম না, যতটুকুই করেছি না কেন। ওটাই বলার যে তাদেরকে ধন্যবাদ। সেটা কি নিজের কেরিয়ার নাকি পরিবারের ক্ষেত্রে? সব কিছুর ক্ষেত্রে লড়াই তো শুধু কেরিয়ার বা পরিবার কেন্দ্রিক হয় না, বিভিন্ন কিছু নিয়ে হয়। তো সেটা অনেক বড় ব্যাপার, অত বাস্টে না যাওয়াই ভালো, অত সময় নেই আমার হাতে, তো ওটা আমি বইতে লিখে যাব। এই যে মানে তুমি যেটা বললে যে এই কঠিন সময়টা তুমি পার করে এসছো, সেক্ষেত্রেই বোধহয় তোমার মানে ব্যক্তিগত জীবনে অনেকটা অভিজ্ঞতাও হয়েছে, যেটা তুমি পরবর্তীতে কাজে লাগাতে পারো এবং অনেকটা নিজেকেও শক্ত করেছো বোধহয়। একদমই তাই, এটা আমার অভিনয় অনেক বেশি হেল্প করেছে আমার মনে হয়, ইমোশনস বুঝতে অনেক বেশি হেল্প করেছে। কারণ আমি প্রচুর এক্সপিরিয়েন্স করেছি। আমি তো সবাইকে বলি আমার যা বয়স তার থেকে আমার আরও 7 বছর বেশি অভিজ্ঞতা। তো আমি প্রচুর বয়স্ক, তোদের সবার থেকে বড়, এটা আমি সবাইকে এমনি মজা করেই বলি। বাট হ্যাঁ এটা সত্যি জীবনে যে আমি প্রচুর কিছু ফেস করেছি লাইফে, আরও অনেক কিছু হয়তো ফেস করব, বাকি আছে, অবশ্যই করব। তো যাই করি না কেন মাঠ ছেড়ে পালিয়ে যেতে চাই না, দ্যাটস লাইক পূজারিনী। এটা রত্নপ্রিয়ার সাথে মিল। তো একটা কথা বলো, অভিজ্ঞতা তো মানুষকে অনেক বড় করে, যেটা বললে তুমি ম্যাচুরিটি এসছে, তো এমন কোনো দিন মানে যেখানে তোমার মনে হয়েছে যে দেওয়ালে পিঠ থেকে গেছে কিন্তু না তবুও লড়াই করতে হবে, এরকম কোনো অভিজ্ঞতা বা জীবনের সম্মুখীন হয়েছো? হ্যাঁ, যখন শরীরের কারণে নাচটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, তখন আমার মনে হচ্ছিল যে আমি আর কি করব, আমি আর কি পারি করতে। তো ভগবান অনেক কিছু দিয়ে পাঠিয়েছি আমাকে, কিন্তু আমার মনে হতো যে আমি নাচটা ছাড়া বোধহয় আর কিচ্ছু পারি না, আমার ওটা ছাড়া আর কিছু হবে না। সেই সময় পরিবারের লোকজন আমার মানে একেবারে কাঠামোর মতো সাপোর্ট দিয়ে আমাকে ইমোশনালি
প্রচণ্ড পুশ করেছে। তো যার জন্য আমি হয়তো আজকে কাজ করতে পারছি, সবার সাথে ভালোভাবে থাকতে পারছি, শান্তিতে আছি, সুখে আছি, ভালো আছি। রত্নপ্রিয়া কতটা ইমোশনাল? মারাত্মক ইমোশনাল ফুল। তবে ফুল না হওয়ার চেষ্টা করি এখন। ইমোশনালকে আর কি করা যাবে, কিছু করার নেই। মানে যারা ইমোশনাল তারা ফুলই অ্যাকচুয়ালি, সব কিছুতে ইমোশনাল হয়ে পড়ে অকারণ। পূজারিনীকে আমরা পর্দা দেখতাম, ওর একটা স্যাক্রিফাইস আছে বলতে গেলে, সেক্ষেত্রে ওর সেটা পারিবারিক কারণ হোক, ওর মহারাজ হোক, সবকিছু নিয়ে। রত্নপ্রিয়া এরকম স্যাক্রিফাইস করেছে কখনো পূজারিনীর মতো, যে না চাইতে অজান্তে কিছু ছেড়ে দিতে হয়েছে? ছাড়তে তো হবেই, না ছাড়লে আমরা এগোতে পারি না। আমরা যদি ভাবি পেছনের জিনিসটাকে নিয়েই পড়ে থাকবো, তাহলে তো এগোনো যায় না, এগোনোর রাস্তা বন্ধ হয়ে যায়। এগোতে গেলে তো ছাড়তেই হবে, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতেই হবে লাইফে। এই যে তুমি বললে যে তুমিও স্যাক্রিফাইস করেছো, তো এমন কোনো জিনিস যেটা খুব কষ্ট হয়েছে কিন্তু করতে হয়েছে, সেরকম কোনো অভিজ্ঞতা? মানুষ হারানোর অভিজ্ঞতা অনেক বেশি, তো সেটাই বলবো। মানুষ তো চিরকাল থাকে না, তবে তারা চলে গেলে, তারা পাশ থেকে সরে গেলে মনে হয় যে অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা থাকে বোধহয় আশপাশে, তারা উপর থেকে আশীর্বাদ করে। তো এটাই অনেক বড় বড় ব্যাপার, আর কিছু দরকার লাগে না। এই যে সিচুয়েশনগুলো, তবু সবসময় তো স্ট্রং থাকা যায় না। তুমি যেটা বলে যে পুরো ইমোশনাল তুমি, তবু নিজেকে শক্ত করে রাখা, বোঝানো, এটা কিভাবে করো তুমি? মোটিভেট কিভাবে করো? মোটিভেট করতে লাগে না, মানে আমি ভীষণ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি, আগের দিনের সব ব্যাগে করে ছেড়ে ফেলে দিয়ে তো রাত্রিবেলা প্রচুর ভোরে কেঁদে নিলাম, হয়ে গেল। যদিও কারোর সামনে কাঁদতে পারি না আমি, এটাও একটা সমস্যা। পরিবার ছাড়া সবচেয়ে কাছের মানুষ রয়েছে মানে জীবনের, আমরা যদি বলি পূজারিনী বা যেরকম মহারাজ ছিল, রত্নপ্রিয়া সেরকম কোনো কেউ রয়েছে সম্পর্ক? যারা আমার কাছের তারা সবাই আমার পরিবার। একদম। জীবনটা যদি জিজ্ঞেস করি, কতটা গুছিয়ে নিয়েছো নিজেকে? হ্যাঁ, গোছানোর চেষ্টা করছি ব্যক্তিগত জীবন, যতটা পারছি আর কি। শারীরিকভাবে নিজেকে গোছানোর চেষ্টা করছি, যাতে পরের প্রজেক্টটা দম দিয়ে লড়ে যেতে পারি। আর মানসিক প্রস্তুতিও আছে তার সঙ্গে, যে কিভাবে আরো ভালোভাবে তৈরি করব নিজেকে। মনের মানুষ? মনের মানুষ তো আছে, মনেই আছে। মনের মানুষ মনেই থাক, তবু মানে সে কি বলছে তোমার যে পূজারিনীর জার্নি, মানে রত্নপ্রিয়ারই একটা জার্নি, তো তার কতটা সাহায্য ছিল সবকিছু? তার তো সাহায্য ছিলই ভীষণভাবে, হয়তো প্রত্যক্ষভাবে ছিল না, বাট পরোক্ষভাবে কখন কি শিখেছি আমি সত্যিই জানি না। মানে আমি ভীষণ নিতে থাকি সবার থেকে, আমার যেটা যার ভালো লাগে আমি ভীষণ নেওয়ার চেষ্টা করি অ্যাটলিস্ট। তো সেদিক থেকে হয়তো আমি তার কাছ থেকেও কিছু নিয়েছি, তাদের কাছ থেকেও কিছু নিয়েছি, জানি না সেটা কি নিয়েছি, বাট নিয়েছি। রত্নপ্রিয়া এক্ষুনি কথায় বলছিল যে ভীষণ গোছানো, সব গুছিয়ে রাখে, তাহলে কি এবার মানে ওই সংসার এগুলোর দিকেও কি এগোচ্ছে আস্তে আস্তে? ভাবনা চিন্তা হয়েছে? না না বাবা, আগে নিজেকে গোছাই, তারপর সংসার গোছাবো। আগে নিজেকে গোছাই, একটু শক্ত হয়ে দাঁড়াই, তারপর মাটিটা আগে শক্ত করি। এখন ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান রয়েছে? এখন তো একটু অফ রয়েছে। হ্যাঁ, একটু অফ আছে, বাট আমার বাড়িতে একটা বিশাল বড় অনুষ্ঠান আছে, পুজো আছে, সেটা না হওয়া অবধি আমি কোথাও যেতে পারছি না। আমার ভীষণ যেতে ইচ্ছা করছে ঘুরতে, বাট যেতে আর পারছি না। যে এত তোমার যেটা কথা হচ্ছিল যে অনেক অভিজ্ঞতা, নিজেকে শক্ত করে রাখার, এই সবচেয়ে বেশি মোটিভেট কে করে ব্যক্তিগত জীবনে? আমি যদি বলি যে পাশে থাকার, যে একজন থাকে না যে এসে বললেই যে বিষয়টা অনেকটা হালকা হয়েছে, সেরকম মানুষটা কে? সেই মানুষটা আমি নিজে যতক্ষণ না আমার মনে হয় যে এইবার এটা আমাকে করতে হবে, এটা আমাকে ছাড়তে হবে, ততক্ষণ কারোর দ্বারা সেটা সম্ভব হয় না। বলার মানুষ প্রচুর আছে, হয়তো আমি মানে আমার সাবকনসিয়াসেই তাদের থেকে অনেক হেল্প নিয়ে নিই, আমি বুঝতে পারি না। কিন্তু যতক্ষণ না নিজে ফিল করি যে আমি এটা করব বা আমি এটা করব না, ততক্ষণ কিছুই এগোয় না। জেদটা বোধহয় রয়েছে না? ভীষণ ভীষণ জেদি। রেগে যাও? রাগি বছরে একবার, বাট হ্যাঁ, এটা সেই তুঙ্গে রাগ দেখার মতো রাগ হয় আর কি। একদমই। এবং ভালো থাকো। যেটা তুমি বললে যে পায়ের তলার মাটিটা শক্ত, নিশ্চয়ই দর্শক এত ভালোবাসা দিয়েছে তোমাকে। তবে এই গোটা জার্নিতে একটা যদি কোনো কমেন্ট বলি, বা কেউ এই যে তুমি শোজ করেছো, কখনো ওই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো যেটা তোমার খুব ছুঁয়ে গেছে, ভালো লেগেছে? আমি যখন শোজ করতে যাই, সবাই সিরিয়ালের নামটা উড়ান বলার আগে পূজার সিরিয়াল বলে, তো এটা শুনতে খুব ভালো লাগে। আর দ্বিতীয়ত, আমি যখন মঞ্চে দাঁড়িয়ে কোনো ডায়লগ বলি, তাদের ওই হাততালিটাই আমার পুরস্কার।
এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। তুমি এবং দর্শক এভাবেই তোমায় ভালোবাসুক, আরো নতুন নতুন কাজ খুব শীঘ্রই পর্দায় দেখবো আমরা আশা করছি। তো কি বলবে তোমার? এটুকুই বলবো, আমাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, এভাবেই আমাকে ভালোবাসুন। পরবর্তীকালে যাই কাজ করি না কেন আপনারা সেটা দেখুন, আর অন্য কোনো নামে, অন্য কোনো পরিচয়, নতুন করে আমাকে চিনুন, বাট আমার পাশে থাকুন, আশীর্বাদ করুন। আপনারাও খুব ভালো থাকুন।